লাইফ অ্যান্ড রিলেশনশিপ রিলেটেড যত ধরনের সমস্যা নিয়ে আমি এখন পর্যন্ত কাউন্সিলিং করেছি, তার মধ্যে একটা বড় অংশের কাউন্সিলিং আমাকে করতে হয়েছে পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপর। এমন প্রচুর মেল ক্লায়েন্ট আমি পেয়েছি যারা তার যে সমস্যাটা নিয়ে আমার সাথে কথা বলতে এসেছে, সেই সমস্যার সূত্রপাতই হয়েছে শুধুমাত্র তার একটা বেটার পার্সোনালিটি না থাকার কারণে বা একটা কনফিউজড পার্সোনালিটি থাকার কারণে। তবে এই বিষয়টা আমি বুঝতে পেরেছি যখন ডিটেলসে আমি তার পুরো ঘটনাগুলো শুনেছি। দেখুন, আমরা এখন এমন একটা ফাস্ট ফরওয়ার্ড সময় বসবাস করছি যেখানে সবাই নিজেকে পার্সোনাল লাইফে এবং প্রফেশনাল লাইফে অন্যদের থেকে এগিয়ে আছে, বেটার পজিশনে আছে, এইরকম দেখতে চায়। আর এই যে আপনি অন্যদের তুলনায় এগিয়ে থাকতে চাচ্ছেন, তাদের তুলনায় বেটার কিছু অ্যাচিভ করতে চাচ্ছেন, এর জন্য আপনার একটা কারিশমাটিক পার্সোনালিটি বর্তমানে থাকা খুবই জরুরি। এর প্রমাণ আপনি বর্তমান সময়ে যত সফল ব্যবসায়ী দেখছেন, সফল উদ্যোক্তা দেখছেন বা পপুলার কন্টেন্ট ক্রিয়েটর দেখছেন, সবার মধ্যেই দেখতে পাবেন। এরা সবাই দেখবেন এদের পার্সোনালিটি নিয়ে, তাদের ইমেজ বিল্ড নিয়ে অনেক সচেতন। কারণ তাদের মাইন্ডসেট কেমন, তারা কিভাবে কনফিডেন্টলি মানুষের সাথে কমিউনিকেট করে, তাদের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন কেমন, তাদের নন ভার্বাল কমিউনিকেশন কেমন, তাদের লাইফ স্টাইল কেমন, এই সবগুলো বিষয় ডিরেক্টলি ইনডিরেক্টলি আমাদের মনের উপর প্রভাব বিস্তার করে যে আমরা তাদের আদৌ লাইক করব কি করব না, তাদের বায়ার বা ক্লায়েন্টে পরিণত হব কি হব না। এর অর্থ একটা ম্যাগনেটিক পার্সোনালিটি কতটা পাওয়ারফুল রোল প্লে করে সেটা এখন আপনি ভালোভাবেই বুঝতে পারছেন। এখন আপনারও সময় এসেছে নিজের সাধারণ বা বোরিং পার্সোনালিটির খোলস থেকে বের হয়ে এসে একটা ম্যাগনেটিক পার্সোনালিটি তৈরি করার। কিন্তু এর জন্য আপনাকে কি কি বিষয়ের উপর ফোকাস দিতে হবে, কি কি বিষয় নিয়ে কাজ করতে হবে, এই সব বিষয়ে আজ আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরবো। বোঝাই যাচ্ছে ভিডিওটা একটা লাইফ চেঞ্জিং ভিডিও হতে যাচ্ছে। জাস্ট 3টে স্টেপের উপর আপনাকে ফোকাস দিতে হবে, কাজ করতে হবে যদি আপনি একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি তৈরি করতে চান। 3টে স্টেপই আমি সুন্দরভাবে ডিটেইলসে আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা সহজভাবে জিনিসগুলো বুঝে সেগুলোর উপর কাজ শুরু করতে পারেন। 3 নাম্বার স্টেপটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটা বাদে আপনার ম্যাগনেটিক পার্সোনালিটি কখনোই তৈরি হবে না। সুতরাং ভিডিওটা আজ শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাও লেটস ডাইভ ইনটু দ্য মেইন টপিক। প্রথম স্টেপই হচ্ছে আপনাকে আপনার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, মানে সহজ কথায় বলতে গেলে আপনাকে আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং ড্রেস আপের উপর ফোকাস দিতে হবে। কারণ প্রথম যখন আমাদের কারোর সাথে দেখা হয়, সে দেখতে কেমন লাগতেছে এটাই আসলে আমাদের প্রথম চোখে পড়ে। কথাবার্তা তো হচ্ছে পরে। আপনার সুন্দর ড্রেস আপ এবং স্মার্ট বডি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্যান্ট যথেষ্ট সামনের মানুষের উপর আপনার অ্যাট্রাকশন ফিল করাতে। প্রথম আসি ড্রেস আপের বিষয়ে। ড্রেস আপের ক্ষেত্রে কোনো জরুরি না যে আপনি আপনার সাধ্যর বাইরে গিয়ে জামা কাপড় কিনে মানুষকে পরে পরে দেখাবেন, বরং আপনি আপনার সাধ্যর মধ্যে জামা কাপড় পরবেন। আপনি আদৌ ব্র্যান্ডের জামা কাপড় পরেছেন কি না, পরেন নাই, এইগুলো নিয়ে সামনের মানুষের ভাবার এত সময় নেই, ভাবার ইচ্ছেও নেই। বরং আপনাকে সেই ড্রেস আপে দেখতে কেমন লাগছে সেটাই হচ্ছে মূল বিষয়, এবং এখান থেকেই আপনার উপর ইমপ্রেশন তৈরি হবে কি হবে না এটা নির্ভর করছে। আপনার জামা কাপড় যাতে উচ্ছৃঙ্খল কোনো ভাইবস না দেয় এটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন। আপনার জামা কাপড় যদি ইস্ত্রি করা থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকে, আপনার জুতোটা যদি পরিষ্কার থাকে, তবে মানুষ বুঝবে আপনার নিজের উপর একটা নিয়ন্ত্রণ আছে। দ্যাটস এনাফ। আর পারফিউমের স্মেল বের হতেই হবে, স্যান্টের স্মেল বের হতেই হবে এমন কোনো দরকার নেই, কারণ বাস্তব জীবনে আপনি অবশ্যই এক্সের কোনো অ্যাডভার্টাইজ করছেন না। তারপরও যদি পারফিউমের খুব বেশি শখ থাকে তাহলে খুব হালকা কিন্তু মার্জিত একটা গ্রান আছে যা কেবল আপনার কাছে গেলেই বোঝা যাবে, এইরকম পারফিউম ব্যবহার করবেন। এটাই হচ্ছে ক্লাসি পার্সোনালিটি। মনে রাখবেন, লোকে আপনার ড্রেস দেখে নয়, বরং আপনি সেই ড্রেসে নিজেকে কতটা কনফিডেন্সের সাথে ক্যারি করছেন সেটা দেখে আপনাকে সম্মান করে, সেটা দেখে আপনার উপর অ্যাট্রাকশন ফিল করে। এইবার আসি বডি ল্যাঙ্গুয়েজের বিষয়। আমি অনেক মানুষকে দেখেছি যাদের কোনো শারীরিক সমস্যা নেই, কিন্তু তারপরও তারা কুঁজো হয়ে চলাফেরা করে, কুঁজো হয়ে বসে। অবস্থা এখন এমন যে এইটা যেন তাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে। এর জন্য অনেকাংশে মোবাইল অতিরিক্ত ব্যবহার করাই দায়ী। আপনি কুঁজো হয়ে চলাফেরা আজ থেকে আর করবেন না। কুঁজো হয়ে যারা চলাফেরা করে তাদের দেখলে মনে হয় এই বুঝি নত হয়ে গেলো একটা ভাইবস। মূল কথা, এটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে। আজ থেকে কুঁজো না, বরং বুক টান টান করে হাঁটুন। এই দিক সেদিক তাকিয়ে শুধু শুধু ফাও হাসি দেওয়া বন্ধ করুন। বসার সময় গুটিসুটি মেরে বসবেন না, কাঁধ ঝুঁকে বসবেন না। এইভাবে বসলে মনে হয় আপনি হয়তো ক্লোজড একটা মনোভাব প্রকাশ করছেন, বা আপনি হয়তো মেন্টালি অতটা স্ট্রং না। এই বিষয়গুলো সামনের মানুষের কাছে আপনার নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে। আজ থেকে শির দ্বারা সোজা রেখে বসার প্র্যাকটিস করুন। কাঁধ দুটো সামান্য পিছনে নিয়ে রিল্যাক্স হয়ে বসুন।
এইভাবে বসলে আপনার বডি পোশ্চার দেখে সামনের মানুষের কাছে মনে হয় আপনি অনেক কনফিডেন্ট, আর এইভাবে বসলে আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনি আসলে অনেকটা কনফিডেন্স ফিল করছেন। আচ্ছা, প্রথম স্টেপে আমরা তাহলে শিখলাম আমাদের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন কেমন হওয়া উচিত, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া উচিত। এইবার আসি সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনাকে আপনার কমিউনিকেশন স্কিল অবশ্যই ইমপ্রুভ করতে হবে, কারণ দেখা সাক্ষাতের পার্টের পরবর্তী পর্বই হচ্ছে কথা বলা। বেটার কমিউনিকেশন স্কিল আপনাকে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দুই ক্ষেত্রেই অন্যদের তুলনায় এগিয়ে রাখবে, কারণ কথাই হচ্ছে সেই স্কিল যার মাধ্যমে আপনি যা চান সেটা সামনের মানুষকে দিয়ে করিয়ে নিতে পারবেন বা তাকে ইনফ্লুয়েন্স করতে পারবেন যাতে সে সেই কাজটা করে। আপনি নিজেই ভেবে দেখুন, বর্তমানে আপনি যত সাকসেসফুল ব্যবসায়ী, উদ্যোক্তা, পপুলার কন্টেন্ট ক্রিয়েটর দেখছেন যাদের কোনো না কোনো প্রোডাক্ট বা সার্ভিস আপনি হয়তো ইউজ করছেন বা তাদের ভিডিও ঘুরিয়ে ফিরে সারাদিনই দেখছেন, তারা কি বলছে সেটা নিজের জীবনে ইমপ্লিমেন্ট করছেন। এদের সবাইকে কি আপনি পার্সোনালি চেনেন? সামনাসামনি এদের সবাইকে দেখেছেন? অফকোর্স নট। তারপরও আপনি তাহলে কিভাবে এদের কথায় ট্রাস্ট পেলেন, কিভাবে এদের কথায় ইনফ্লুয়েসড হলেন? ইটস অল অ্যাবাউট হাউ দে স্পিক অ্যান্ড হোয়াট দে সে। এইবার বুঝে দেখুন কথা বলা কতটা পাওয়ারফুল রোল প্লে করে আমাদের জীবনে। এখন আসি আপনি কিভাবে কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করবেন। কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করার কথা যখন বলি তখন অনেকে ভাবে এই বুঝি কথা মেপে মেপে বলতে হবে এটা বোঝাচ্ছে, বা এই বুঝি কথা এখন থেকে অনেক ভেবে চিনতে বলতে হবে এটা বোঝাচ্ছে। আবার এমন অনেক ক্লায়েন্টও আমি পেয়েছি যারা স্বাভাবিকভাবে কথাই বলতে পারেন না রেগুলার লাইফে, শুধুমাত্র এইটা ভেবে যে তার কথা শুনে না জানি সামনের মানুষ বিরক্ত হবে, আর না হয় তার কথা শুনে তাকে নিয়ে হাসি তামাশা করবে। মানে কতটা ইতস্ততা বা ওভার থিঙ্কিং কাজ করতেছে তাদের মধ্যে। শুনুন, এই যে মানুষ কি ভাববে বা সামনের মানুষটার কাছে আপনাকে পারফেক্ট হতে হবে, এই ওভার থিঙ্কিংই যথেষ্ট আপনাকে স্বাভাবিকভাবে কথা বলতে বাধা দিতে। আর এই ভয়ের চক্করে পড়ে আপনি যখন খুব দ্রুত কথা বলে যান তখন আপনার কথাগুলো স্বাভাবিক কথার মতো আর শোনায় না, যে কারণে সামনের মানুষ আপনার কথায় তখন আর ইন্টারেস্ট খুঁজে পায় না। আর না হয় দেখা যায় আপনি এত নার্ভাস হয়ে আছেন যে কথাই বলতে পারলেন না। এখন কথা হচ্ছে এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান আসলে খুব জটিল কিছু না, সমাধানটা লুকিয়ে আছে পুরোপুরি আপনার ফোকাসের ডিরেকশন চেঞ্জের উপর। আপনার মেইন ফোকাস সবসময় থাকতে হবে আপনার কথার উপর। যখনই আপনি নিজের কথার উপর ফোকাস না করে সামনের মানুষের আপনাকে নিয়ে কী ভাবতেছে, কীভাবে আপনাকে জাজ করতেছে, এইসবের উপর ফোকাস দিবেন, তখনই আপনি স্বাভাবিকভাবে আর কথা বলতে পারবেন না, আপনার ভিতর নার্ভাসনেস এসে যাবে। সুতরাং সামনের মানুষকে খুশি করার বা তার সামনে পারফেক্ট হওয়ার মানসিক চাপ মাথা থেকে ডিলিট করুন। আপনার নার্ভাসনেস তখন অর্ধেক এমনি কমে যাবে। সামনের মানুষ আপনাকে নিয়ে কী ভাবতেছে, আমি হারবো না জিতবো, এই বুঝে এখন আমার ভুল ধরবে, এই ধরনের বিষয়গুলো নিয়ে মাথা ঘামাবার কোনো দরকার নেই। আপনার ক্ষমতার মধ্যে যা আছে তা হচ্ছে নিজের মাইন্ডসেট নিয়ন্ত্রণ করে যতটা গুছিয়ে সম্ভব নিজের কথাগুলো সামনের মানুষের কাছে এক্সপ্রেস করা। এই কাজটার উপরেই আপনি শুধু ফোকাস রাখবেন। যারা অনেক হাই অ্যাটিটিউড নিয়ে কথা বলে, হাই কনফিডেন্স নিয়ে কথা বলে, ওদের কথাও যদি আপনি একদম পাই টু পাই অ্যানালাইসিস করেন দেখবেন ওদের কথার মধ্যেও অনেক ভুল আছে। ওরাও প্রচুর বাংলা ইংলিশ মিক্স করে কথা বলতেছে। বিশেষ করে মিলেনিয়াল এবং এর পরবর্তী যেসব জেনারেশন রয়েছে এদের সবার কথার মধ্যে বাংলা ইংলিশ মিক্স থাকেই। আবার কথা বলতে বলতে কথার ফ্লোয়ের মধ্যে দেখবেন অনেক বাংলা উচ্চারণ ভুলও আসতেছে। এটা সবার ক্ষেত্রেই হয়, এটা নিয়ে এত চিন্তার কিছু নেই। বরং আপনি যেভাবে হাই কনফিডেন্স নিয়ে স্মুথলি কথা বলে যাচ্ছিলেন সেভাবে আপনি কথা বলে যাবেন। এইভাবে কথা বলার কারণে অনেক সময় ভুল ত্রুটিগুলো ইনস্ট্যান্ট ধরাও পড়ে না। ইটস এ কাইন্ড অফ এ স্মার্ট ট্রিক। এইবার আসি কিভাবে কথা বললে আপনি খুব দ্রুত মানুষের সাথে কানেকশন বিল্ড করতে পারবেন। এই পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি লম্বা সেন্টেন্স ইউজ করে কথা বলবেন না, বরং যতটা সম্ভব ছোট ছোট সেন্টেন্স ইউজ করে কথা বলুন। কথার মাঝে কখনো কখনো পজ ইউজ করুন। এটা কেন করবেন এখানে এই বিষয়টা বোঝার দরকার আছে। যারা খুব কনফিডেন্স নিয়ে কথা বলে তাদের কথা বলার স্টাইল যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন তারা লম্বা লম্বা সেন্টেন্স ইউজ করে তাড়াহুড়ো করে কথা বলছে না, বরং তাদের কথা শুনে আমাদের মনে হয় তারা আমাদের কি বোঝাতে চাচ্ছে তা আমরা ভালোভাবে বুঝতে পারছি। কারণ ছোট ছোট সেন্টেন্স ইউজ করে কথা বললে সহজে আমরা তখন বুঝতে পারি যে আসলে কি বোঝানো হচ্ছে। আপনি যখন বড় সেন্টেন্স ইউজ করে কথা বলেন বা খুব দ্রুত কথা বলেন তখন সামনের মানুষ আপনার পুরো কথাটা তার ব্রেইনে ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে না। কারণ ফাস্ট কথা বলে যাওয়া অনেক সহজ, কিন্তু সেই কথাটার মধ্যে আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন, আদৌ আপনার সেই কথার মধ্যে কোনো ভ্যালু আছেও কিনা, এটা বুঝতে বা ভাবতে আমাদের ব্রেইনকে কিন্তু একটু সময় দিতে হয়।
এইটা হচ্ছে একটা কারণ যে আপনি কেন বড় সেন্টেন্সে কথা বলবেন না বা কেন দ্রুত কথা বলে যাবেন না, বরং কিছুটা ধীরে সুস্থে কথা বলুন, ছোট সেন্টেন্স ইউজ করে কথা বলুন, পজ ইউজ করে কথা বলুন। এইটা গেল একটা কারণ যে সামনের পক্ষের বোঝার সুবিধার জন্য আপনি এমনটা করবেন, কিন্তু এর সাথে আরও একটা কারণ জড়িত রয়েছে। এই কারণটা আপনার নিজের সুবিধার জন্য। আপনি যখন ছোট সেন্টেন্স ইউজ করে কথা বলেন, একটু পজ দিয়ে কথা বলেন, তখন আপনিও কিন্তু একটু সময় পেয়ে যাচ্ছেন বোঝার জন্য যে আপনি এখনও রাইট ট্র্যাকে কথা বলছেন কিনা, বা পরের কথাগুলো কি বলবেন সেটাও কিন্তু আপনি এই সময়টার মধ্যে ভেবে নিতে পারছেন। পজ দেখা যায় 2-1 সেকেন্ডেরই হয়, কিন্তু এই 2-1 সেকেন্ডই যথেষ্ট আপনার এবং সামনের মানুষের মধ্যে সঠিক কানেকশনটা বিল্ড করার জন্য। সামান্য এই পজ টেকনিকটাই আপনার পার্সোনালিটিতে একটা আলাদা পাওয়ার বা অথরিটি তৈরি করে। সুতরাং কনফিডেন্টলি কথা বলার জন্য ছোট সেন্টেন্স ইউজ করে কথা বলুন এবং পজ টেকনিক ব্যবহার করে কথা বলুন। এই সিম্পল টেকনিকটাই আপনার কথার গাম্ভীর্য অনেক বাড়িয়ে দেবে সামনের মানুষের কাছে, সাথে আপনাকে ম্যাচিউর এবং কনফিডেন্ট মানুষ হিসেবে অন্যদের সামনে তুলে ধরবে। এবার আসি কমিউনিকেশন স্কিলের সাথে জড়িত মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্টে। এইটা ছাড়া আপনার বেটার কমিউনিকেশন স্কিল কখনোই হবে না, আর তা হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং আই কন্ট্যাক্ট পার্ট। কারণ কথা বলার সময় আমাদের বডি মুভমেন্টেরও একটা ফাংশন জড়িত থাকে। আপনি যখন কারোর সাথে 1-to-1 কথা বলছেন, তখন চেষ্টা করবেন তার চোখের দিকে তাকিয়ে কথাগুলো শুনতে। তবে একটানা তাকিয়ে থাকবেন না, এটা একটা অকওয়ার্ড ফিল সৃষ্টি করে। কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে কথা শুনলেন, এরপর হয়তো একটু এদিক সেদিক তাকালেন, এরপর আবার তার চোখের দিকে তাকালেন, এমন আর কি। আর কথা আপনি শুনছেন এই বিষয়টা বোঝানোর জন্য কথার মাঝে বারবার হুম হুম করার কোনো দরকার নেই। এটা আমাদের ম্যাক্সিমাম বাঙালিদের সমস্যা। আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনছেন কি শুনছেন না, এটা সামনের মানুষ আপনার চেহারা দেখলেই, আপনার আই কন্ট্যাক্ট দেখলেই ভালোভাবে বুঝতে পারে। আপনি তার কথার মাঝে কখনো কখনো হালকা মাথা নাড়াতে পারেন, মুখে একটা হালকা স্মাইল রাখতে পারেন, তবে এটাও ডিপেন্ড করে আসলে সামনের মানুষটা আপনার সাথে কী কথা শেয়ার করছে তার উপর। আবার আপনি যখন কোনো কথা বলতেছেন, তখনও তার সাথে আই কন্ট্যাক্ট রেখে কথা বলবেন। কখনো কখনো আই কন্ট্যাক্ট ব্রেক করবেন, হালকা এদিক সেদিক তাকাতে পারেন, আবার তার দিকে তাকালেন, এমন। কথার মাঝে কখনো কখনো কিছু বোঝানোর জন্য হ্যান্ড মুভমেন্ট ইউজ করুন। তবে একটা বিষয় আমি এখানে অ্যাড করব, আপনার হ্যান্ড মুভমেন্ট এমন যাতে না হয় যে সেটা পাশের মানুষের গায়ে গিয়ে বা পাশের জিনিসপত্রের সাথে গিয়ে ধাক্কা লাগতেছে, বা অতিরিক্ত মাত্রায় আপনি হ্যান্ড মুভমেন্ট ইউজ করতেছেন, যেখানে দরকার নেই সেখানেও আপনি হ্যান্ড মুভমেন্ট ইউজ করতেছেন, এমন যাতে না হয়। বরং প্রাসঙ্গিক বিষয়ে হালকা হাত নাড়াচাড়া করুন। এই আচরণগুলো আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং অন্যদের উপর ইতিবাচক প্রভাব ফেলে। আবার দেখা যাচ্ছে আপনি কোনো প্রেজেন্টেশন দিচ্ছেন বা স্টেজে দাঁড়িয়ে কথা বলছেন, তখন শুধু একজনের দিকে তাকিয়ে বা একদিকে তাকিয়ে শুধু কথা বলবেন না। আপনার সামনে যতটা রো আছে বা সামনে যত মানুষ আছে সবার দিকে তাকিয়ে কখনো কখনো কথা বলবেন। এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলা দরকার। প্রেজেন্টেশন হোক, স্টেজে দাঁড়িয়ে অনেক লম্বা সময় কথাবার্তাই হোক, সত্যিকার অর্থে টুকটাক কথাবার্তায় কিছু ভুল তখন হয়েই যায়, কিন্তু ভুল হয়েছে এটা আপনার ফেস এক্সপ্রেশন বা বডি এক্সপ্রেশনে যাতে ধরা না পড়ে। আপনি যেভাবে কনফিডেন্টলি কথা বলে যাচ্ছিলেন সেভাবেই কথা বলে যাবেন। এইগুলোই হচ্ছে আসলে একজন কনফিডেন্ট এবং ইন্টেলিজেন্ট মানুষের সিক্রেট ট্রিক। এইরকম অনেক ছোট ছোট ট্রিক্স মিলিয়ে কিন্তু আপনার ম্যাগনেটিক পার্সোনালিটি তৈরি হয়। আচ্ছা, কিভাবে বেটার কমিউনিকেশন করা যায়, এর জন্য আমি যেহেতু বডি মুভমেন্টের বিষয়গুলো নিয়েও আলোচনা করছি, এখানে আরেকটা ট্রিকের কথা বলি। ইট ওয়ার্কস লাইক ম্যাজিক। আর সেই ম্যাজিক হচ্ছে আপনার স্মাইল। অট্টহাসিতে ফেটে পড়া স্মাইলের কথা আমি এখানে বলতেছি না, বা ক্রিপি টাইপের স্মাইলের কথাও আমি এখানে বলতেছি না। জাস্ট নর্মাল বিউটিফুল একটা স্মাইলের কথা আমি এখানে বলতেছি। আমি নিজের এক্সাম্পল দিই। আমি আমার লাইফে এমন এমন কিছু জিনিস কখনো আমার ফেভারে নিয়ে এসেছি বা আমার কাজটা দ্রুত করিয়ে নিয়েছি অন্যদের তুলনায়, শুধুমাত্র একটু স্মাইল দিয়ে, মার্জিতভাবে কথা বলেই। খুব সুন্দরভাবে কিভাবে হাসতে হয়, কয়টা দাঁত বের করে হাসতে হয়, এইসব টেকনিক আমি জানি না। জাস্ট ছোট একটা মার্জিত স্মাইল মুখে রেখেই আমি কি চাচ্ছি সেটা হাম্বেল হয়ে বলি, তাতেই অনেক সময় আমার কাজ হয়ে যায়। আমি বলবো আপনিও আপনার হাসিকে এইভাবে টেকনিক্যালি ব্যবহার করার চেষ্টা করুন, হয়তো আপনার ক্ষেত্রে এটা কাজে দিতে পারে। এইবার আসি 3 নাম্বার স্টেপে। 3 নাম্বার স্টেপ হচ্ছে আপনার পার্সোনালিটি চেঞ্জ করতে চাওয়ার পিছনে অবশ্যই একটা স্ট্রং রিজন থাকতে হবে। আপনি হয়তো আমার ভিডিও দেখে বা আরও বেশি ভালো জানে এরকম কারো ভিডিও দেখে কোনো না কোনোভাবে একটা ফেক অ্যাট্রাকটিভ পার্সোনালিটি কিছুদিনের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন, কিন্তু এই পার্সোনালিটি বেশি দিন আপনার সাস্টেন করবে না।
আর না হয় একটা সময় অবশ্যই আসবে যখন আপনার এই ফেক পার্সোনালিটি মানুষের সামনে এসে ধরা পড়বে। এই ঘটনাটাই বর্তমানে সবচেয়ে বেশি হচ্ছে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। তারা একটা ফেক পার্সোনালিটি তৈরি করে কোনো মেয়েকে অ্যাট্রাক্ট করার জন্য। মেয়েটা যদি পটে যায় তখন ছেলেটা ভাবে এই ফেক পার্সোনালিটির চাদর পরে থাকার, তাহলে তো এখন আমার আর কোনো দরকার নেই। সো সেই আবার তার পুরনো পার্সোনালিটিতে সুইচ করে। আর যদি না পটে তখন আর পার্সোনালিটি ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে তাদের কোনো ইন্টারেস্টই থাকে না। আই মিন খুবই ঠুনকো রিজন থাকে তাদের পার্সোনালিটি চেঞ্জ করতে চাওয়ার পিছনে। আবার এমনও অনেকে আছে যারা ফেক একটা পার্সোনালিটি তৈরি করে বায়ার বা ক্লায়েন্ট পাওয়ার জন্য, অ্যান্ড ইট ওয়ার্কস সামটাইম। কিন্তু ঘটনা ঘুরে ফিরে সে একই, কোনো একটা বাজে ইনসিডেন্ট হয়তো তার আউট হলো আর মানুষও জেনে গেল যে সে তো একটা ফেক পার্সোনালিটি তৈরি করে মানুষকে বোকা বানাচ্ছিল। এইসব ঠুনকো রিজন দিয়ে একটা স্ট্রং পার্সোনালিটি তৈরি করা যায় না। আর আমি এটাও স্বীকার করতেছি যে ম্যাগনেটিক পার্সোনালিটি বা স্ট্রং পার্সোনালিটি 1-2 দিনে তৈরি হয় না। ইট টেক্স টাইম অ্যান্ড রিকোয়ার্স প্র্যাকটিস অলসো। এর অর্থ আপনার খুব স্ট্রং রিজন থাকতে হবে যে আপনি কেন আপনার এখনকার পার্সোনালিটিকে চেঞ্জ করতে চাচ্ছেন, কী সমস্যা থাকার কারণে এই ডিসিশন নিতে আপনি বাধ্য হয়েছেন। ডিপ রিজন থাকতে হবে আপনার এই পার্সোনালিটি চেঞ্জ করার পিছনে। যেমন হতে পারে আপনি সারা জীবনে দেখেছেন যে আপনার পরিবার বা ফ্রেন্ড সার্কেলে কেউ আপনাকে ওইভাবে গুরুত্ব দেয়নি, আপনি রুমে আছেন কি নেই এটা নিয়েও কারো কোনো কিছু যায় আসে না, বা আপনার মতামতকে তারা কখনো গুরুত্বের চোখেই দেখেনি। এই যে অবহেলা বা বছরের পর বছর আপনার আত্মসম্মানে লাগা একটা ধাক্কা, এটা হতে পারে আপনার পরিবর্তনের ডিপ রিজন। আমি জাস্ট বোঝানোর তাগিদে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম। এই রিজন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। মূল কথা আপনার পরিবর্তনের পিছনের রিজনটা এমন হতে হবে যা আপনাকে ভিতর থেকে পুরাবে, আপনাকে প্রতিদিন একটু একটু করে বদলাতে বাধ্য করবে। কোনো বাহ্যিক বা সস্তা কোনো কারণ, যেমন কাউকে ইমপ্রেস করা, এগুলো আপনাকে কখনো একটা স্থায়ী এবং ম্যাগনেটিক পার্সোনালিটি এনে দিতে পারবে না। আচ্ছা, এই 3 নাম্বার স্টেপে আরেকটা বিষয় অ্যাড করি। আপনি প্রতিদিন আসলে কি কনজিউম করেন, কি নিয়ে সময় কাটান, এগুলোরও একটা বিশাল প্রভাব আপনার পার্সোনালিটির উপর এসে পড়ে। মানে এই জিনিসগুলো আপনার পার্সোনালিটিতে এসে তখন ঝলক দেয়। এর মধ্যে কয়েকটা জিনিস আমি বলেই দিই, যেমন হাই পর্ন এডিকশন, ড্রাগ এডিকশন, ঘন্টার পর ঘন্টা হাবিজাবি রিলস শর্টস দেখে সময় কাটানো, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চাওয়া, লাইফের কোনো এক্সট্রিম লক্ষ্য নেই, দিশা নেই, সারাদিন শুধু অন্য জেন্ডারকে নিয়ে হাবিজাবি ভাবনায় পড়ে থাকা, এগুলো আপনার একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি তৈরি করতে 100% বাধা দেয়। এই ধরনের জিনিস যত কনজিউম করবেন তত আপনার পার্সোনালিটিও ওই রকম হাবিজাবি মার্কআপ থার্ড ক্লাস পার্সোনালিটি থাকবে। এগুলোই দায়ী বর্তমানে মানুষের রিয়েল অ্যাট্রাকটিভ পার্সোনালিটি না তৈরি করতে পারার পিছনে। এর অর্থ আপনি কি কনজিউম করতেছেন রেগুলার লাইফে, এটা আপনাকে অবশ্যই বদলাতে হবে যখন আপনি পার্সোনালিটি চেঞ্জ করতে চাইবেন। আপনি পার্সোনালিটির উপর তৈরি করা ভালো ভালো বই পড়ুন, এগুলোর উপর ডিটেলসে তৈরি করা আরও ভিডিও পডকাস্ট দেখুন, হাবিজাবি খাওয়া বাদ দিন, হেলদি খাওয়া দাওয়া করুন, হাবিজাবি ফ্রেন্ডসদেরও বাদ দিয়ে দিন। অল্প কিছু ফ্রেন্ডস থাকুক সমস্যা নেই, কিন্তু তারা যাতে ভালো হয়, আপনার প্রয়োজনের সময় আপনি যাতে তাদের কাছে পান, এরকম হতে হবে। সারমর্ম হচ্ছে আপনি ভালোভাবেই জানেন আপনি আসলে যে জোনে আছেন, যা কনজিউম করেন, যাদের সাথে চলেন ফিরেন, এরা ভালো না খারাপ। এইবার ডিসিশন আপনার যে আপনি আসলে কি চান, কারণ ভালো কিছু অ্যাচিভ করলে দিন শেষে আপনিই ভালো থাকবেন, আর খারাপ চলতে থাকলে আপনাকে একটা সময় এসে এর ফল ভোগ করতে হবে। এটাই জীবনের বাস্তবতা। আচ্ছা, আমি অলরেডি ভিডিওর শেষে এসে গিয়েছি। আমি পুরো ভিডিও জুড়ে আজ অনেকগুলো ছোট ছোট ট্রিক্স শেয়ার করেছি যা ওভারঅল সাহায্য করবে আপনার একটা ম্যাগনেটিক পার্সোনালিটি তৈরি করতে। সো আমার রিকোয়েস্ট থাকবে এই ধরনের ট্রিক্সগুলো সুন্দরভাবে নোট করে ফেলুন এবং অবশ্যই প্রতিদিনের জীবনে প্র্যাকটিস করুন। যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনার পার্সোনালিটি দ্রুত বদলাতে থাকবে। বোঝা গেল? আজ এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।